মানুষের পরিষেবার জন্য আপনাদের সরকার তো 10 বছর ক্ষমতায়, 2004 থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায়, নেই করে প্রায় 10.5-11 বছর হতে চললো। কোন কাজটা বাংলার মানুষের জন্য করেছেন? কটা মানুষকে ঘর দিয়েছেন? কটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন? কটা মানুষের হাতে কাপড় তুলে দিয়েছেন? কটা গরিব ছেলের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন? তৃণমূলের কাছে রাজনীতি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আবাস, কর্মসংস্থান, আর বিজেপির কাছে ধর্ম আর কবরস্থান। এই তো পার্থক্য। ধর্মের নামে যারা বাংলাকে অশান্ত করতে চেয়েছে তারা তো জবাব পেয়েছে। মানুষেদের মুখে কালি লাগিয়ে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে, তারপরও এদের শিক্ষা নেই। আপনি করুন, আপনি প্রতিযোগিতা করতে চান, আপনি উন্নয়নের করুন, আপনি আসুন যে আপনার সরকার কি কাজ করেছে। বাংলাকে অমুক বছর থেকে তমুক বছর আমরা এত টাকা দিয়েছি, আরে কত টাকা তুলে নিয়ে গেছো 10 বছরে, তার হিসাবটা কে দেবে? কত টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে 14 থেকে 2024? ক্ষমতা আছে হিসাব দেওয়ার? মঞ্চ বাছুন। আমি তো বলেছি আমি যাব। নির্বাচনের সময় প্রায় 200টা সভা করেছি, সব জায়গায় গিয়ে বলেছি। ক্ষমতা ছিল? যেখানে বলেছি যে তথ্য সহ 1 ঘন্টার সময় আমাকে দিলে আমি তথ্য পরিসংখ্যান নিয়ে পৌঁছে যাব। আগে বলতো আবাসের টাকা আমরা পাঠিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি কেন? তার কারণ আবাসের টাকা এরা দেয়নি, বন্ধ করে রেখেছে। বিজেপি প্রকাশ করুক না শ্বেতপত্র, যে 2021-এ বাংলায় হারার পর কটা মানুষকে 100 দিনের টাকা দিয়েছি আর কটা বাড়িতে আমি আবাসের টাকা দিয়েছি। একটা যদি প্রমাণ করতে পারে, একটা, আমি মানুষের কাছে ক্ষমা চাই হাত জোর করে। একজন যদি 5টা প্রশ্ন করে তাহলে খুব মুশকিল। বাকি it is for everyone to see. You ask your conscience, has they done anything? You don't need to ask me. Everyone knows the kind of atrocities, the kind of anarchy that has been going through going across Bangladesh, and the silence of central government or the union government is adding to the speculation. The Prime Minister has always said about us, powerful government, 56-inch chest. Now we want to see the central government reply, or rather give a befitting reply in the language that perhaps Bangladesh understands. So who's stopping them? And from our party's perspective, we have made our stand absolutely clear from day one that it is a union subject. External or foreign affairs falls under the purview of union government. Whatever step the union government takes, Trinamool as a party will completely support the union government for the safety, security of every Indian. And we want them to reply to the people who are torturing us, showing us their red eye in a language they understand. না না, এটাকে সেভাবে দেখা ঠিক নেই। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা, কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটবো, কোথায় চলবো, কার সাথে কথা বলবো, কী রঙের জামা পরবো, এই সিদ্ধান্ত আমার। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি প্রাইজ আসবে,
কি খাবারের প্যাকেট আসবে, তাতে কি থাকবে, লুচি থাকবে না ডাল ভাত থাকবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন, পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল, আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের, আপনারা যদি নাম জিজ্ঞেস করেন, আমি অন রেকর্ড বলছি না, সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। আপনারা ভাবুন না, 2011 আগে বাংলা কি হয়েছিল? নন্দীগ্রামে যারা প্রতিবাদ করেছিল, সিঙ্গুরে তাপসী মালিককে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছিল, পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, খুব সম্ভবত 18ই ডিসেম্বর 2006 সাল। এই এত বড় একটা কর্মকাণ্ড, এত দিন ধরে মিছিল হলো, প্রতিবাদ সভা হলো, বিক্ষোভ সভা হলো, সবাই নিজেদের মতো করে যে যেরমভাবে পেরেছে প্রতিবাদ করেছে, সবার অধিকারও আছে, কিন্তু কোথাও একটা দুর্ঘটনা, কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন? শান্তিপূর্ণভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, এবং এই নৃশংস ঘটনার ধিক্কার আমরা সকলে জানিয়েছি। আমরা আইন এনেছি বিধানসভায়, আমরা রাজ্যপালের কাছে সেই আইন পাঠিয়েছি। আমি নিজে কথা দিয়েছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনব। আমি অপেক্ষা করছি খালি, যেহেতু রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পাঠানো হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে। আর যদি উনি না করেন তাহলে বাধ্য হয়ে আমাদের প্রাইভেট মেম্বার বিল আনতে হবে। কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটায় যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলে সারা ভারতবর্ষে সেই আইন কার্যকরী হবে, বাংলা যেটা পথ দেখিয়েছে। এবং একমাত্র অ্যান্টি রেপ ল এলেই এই নৃশংস ঘটনা বন্ধ হবে। ধর্ষণের মতো, অত্যাচারের মতো এই সামাজিক ব্যাধিগুলো বন্ধ হবে। আমি আগেও যা কথা বলেছিলাম আমি আজও তাই কথা বলছি। আমার স্ট্যান্ডে নো চেঞ্জ। কারোর ভালো লাগুক আর কারোর খারাপ লাগুক, আমি সত্যি কথা সত্যিভাবে বলি।
I have nothing to say. I have nothing to say. People of Manipur have given a befitting reply to the ruling dispensation at the center in 2024. They will again give a befitting reply. The way they have ignored Manipur and the entire Northeast is something that every 140 crore Indian has seen. And BJP has seen how the people of Manipur have given and taught them a lesson, and tomorrow will be no different. But people are also demanding that if PM or Amit Shah will visit Manipur for this situation. They should have visited long back. The anarchy that's going on in Manipur has been happening for the last 20 months now. They should have gone long back. It's your duty as the Home Minister or the leader of the nation to go there and listen to the problem of the people. Just because it's a small state and it has 2 Lok Sabha seats, the state has been neglected deliberately. It's extremely unfortunate. Just added, বিভিন্ন জায়গাতে গুলি চালানোর মানে কিছুক্ষণ আগে মালদাতে প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার তাকে গুলি করা হয়েছে, 3টে গুলি লেগেছে, হসপিটালে নিয়ে গেছে। এই ধরনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু 36-এ ভোট রয়েছে, তার আগে আপনার তরফ থেকে মেসেজ দলের তরফ থেকে। দেখুন, আমি সবার কাছে অ্যাপিল করব যে এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন। কোনো রকম কোনো প্ররোচনায়, কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না। যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করুন, প্রশাসনকে খবর দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সংহতি বজায় রাখুন। কোথাও কোথাও যদি এমন ঘটনা ঘটে, আমি পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা লোককে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রং না দেখে সরকার ব্যবস্থা নিক। সরকার যেভাবে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে, আগামী দিনেও নেবে। কিন্তু 1-2-4টে ঘটনার জন্য সারা বাংলাকে কলুষিত করা বা কালিমালিপ্ত করা ঠিক নয়। নতুন বছরে সবার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সকলে মিলে যেভাবে আমরা একের পর একই সরকারের উন্নয়নমুখী প্রকল্প, কর্মসূচি, কর্মযোগ্য মানুষের কাছে পৌঁছেছি। বিগত 15 দিন আগে আবাসের প্রকল্পের টাকা আমাদের সরকার দিয়েছে। গরিব মানুষের পাশে গিয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আমার আবেদন থাকবে তারা যেন প্রত্যেকটা গরিব মানুষের কাছে গিয়ে আমাদের রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি তুলে ধরেন, মানুষের পাশে দাঁড়ান এবং যেই আর্থিক সংকটের মধ্যে পড়েও আমরা গরিব মানুষের উপর 10 পয়সার আর্থিক বাড়তি বোঝা বা ট্যাক্সের মতো কোনো রকম কোনো বোঝা না চাপিয়েও মানুষকে পরিষেবা দিয়েছি। এটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কোনো রাজ্য সরকার করতে পারেনি। 12-13 বছর 14 বছরে 2011 থেকে 2025 10 পয়সার বাড়তি বোঝা আমাদের সরকার কোনো মানুষের উপর চাপায়নি। এটা নজিরবিহীন। একটা সরকার চাইলে তার রাজস্ব বাড়াতে 5 মিনিট সময় লাগে না, 2টো নোটিফিকেশন করবে, 4টে নতুন ট্যাক্স ঘোষণা করবে, মানুষকে শুষে ট্যাক্স তুলে নেবে, যেটা কেন্দ্রের সরকার করছে। সবার উপর জিএসটি, পপকর্নের উপর এখন জিএসটি। 5 মিনিটের কাজ, কিন্তু আমরা তো করিনি। আমরা কোনোদিন কোনো গরিব মানুষের উপর বাড়তি বোঝা চাপাইনি। আমরা কোনো গরিব মানুষকে বলিনি যে এই কর দিতে হবে, সেই কর দিতে হবে। এমনকি আমাদের অধীনে যে পুরসভাগুলো আছে, আমরা কোনো জলের উপর ট্যাক্স নিই না। প্রত্যেকটা অন্য রাজ্যে যে পুরসভাগুলো বা কর্পোরেশনগুলো রয়েছে বা পৌর সংস্থা রয়েছে, তারা সব জলের উপরও ট্যাক্স নেয়। সুতরাং সকলকে আমি অনুরোধ করব যে নতুন বছর সকলের ভালো কাটুক। ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান আপনাদের পরিবার পরিজন সকলকে ভালো রাখুক এবং এই বছরের আগামী প্রত্যেকটা দিন আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক। যখন হবে তখন দেখবেন। দল যেটা ঠিক মনে করেছে করেছে।
আমি হ্যাঁ একটু অ্যাড করি যে তারা অভিযোগ করছে আপনারা বরিষ্ঠ হওয়ার ছবি তোলার জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে নতুন বছর আপনি বললেন এক বছর কোনো ইলেকশন নেই যে আপনি কি নিষ্ক্রিয় আপনার নির্বাচনী কেন্দ্র ছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে আপনি কি নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন এবং এমন অভিযোগ আসছে কেন যে দেখুন, এত বড় একটা কর্মযজ্ঞ আমাকে তো সময় দিতে হবে, এটা তো খালি রাতারাতি করলে হয় না, এটা করতে বাস্তবায়িত করতে তো 1 মাস 1.5 মাস সময় লেগেছে, আমাকে নিজেকেও সময় দিতে হয়েছে। সুতরাং কোনো জিনিস আমি হাফ হার্টেডলি করি না, আমি হোল হার্টেডলি ফুল হার্টেডলি করি। দল যেখানে আমাকে যেতে বলেছে আমি তো গেছি, আগামী দিনেও যাব, আগামী দিনও ব্যতিক্রম হবে না। আর আমার ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ, আমি তো যে যার ঘনিষ্ঠ হোক না কেন, আমি তো সবার ঘনিষ্ঠ যে কেউ হতে পারে। আমার কর্তব্য লক্ষ্য হচ্ছে দলে দলে ঢুকে জোড়া ফুল ফোটানো, আমি তাই করেছি। আপনারা এগুলো নিয়ে স্পেকুলেশন করছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমার সাথে বৈঠক করতে আসছে, সে নিয়েও আপনারা খবর করছেন। আরে আমার কাছে একটা বিজেপির লোক এলো, আপনারা খবর করলেন, আমি উৎসাহ আগ্রহ বুঝতে পারি। অন্য দলের একটা লোক এলো, আমি বুঝতে পারি। সিপিএম থেকে কেউ এলো, কংগ্রেস থেকে কেউ এলো, বা কোনো বিশেষ একজন কলাকুশলী রাজনীতির সাথে যুক্ত নেই, তৃণমূলে জয়েন করলো, আপনি খবর করলেন। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি আমার সাথে কথা বলতে আসছেন, এক কাপ চা খেতে আসছেন, আপনি খবর করছেন। মানে আপনাদের খবরের জন্য যা পারছেন করছেন, হাতে খবর নেই, যে করে হোক খবর করতে হবে। সাংবাদিকতার মানটা নামাবেন না। সবাইকে অনুরোধ করব, অফিসের চাপ থাকে, প্রেশার থাকে, খবর করতে হয়, সব বুঝি, কিন্তু আমার সাথে রাজ্যের সভাপতি কালকে একজন এমএলএ দেখা করতে আসবে, খবর করবেন। কালকে অশোক দা আমার সাথে দেখা করতে আসবে, বলবে অশোক দেব আর অভিষেক ব্যানার্জি মিটিং করছে, খবর। এ তো হতে পারে না। তা আমরা সহকর্মী, সহযোদ্ধা। তৃণমূলের যে কেউ যখন ইচ্ছা আমার কাছে আসতেই পারে, আমি দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয়, আমার কাছে আসবে না? না, কিছু কর্মসূচি তো আমাদের ঘোষণা করা রয়েছে এই মাসে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দরকার হলে বৈঠক করে যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ দলের সবাই পালন করবে। আমরা তো এই কর্মসূচিগুলো করেছি, এবং আগামী দিনও দরকার হলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব, আমরা পিছপা হব না। কিন্তু যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যে সেগুলো নিয়ে দিল্লিতে প্রতিবাদ সংগঠিত করে, লড়াইকে সর্বাত্মক করে, যদি মানুষের বিকল্প অর্থ দিল্লি থেকে আমরা জোগাড় না করতে পারলে তার বিকল্প ব্যবস্থা রাজ্য সরকার করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এই যে 100 দিনের টাকা, রাস্তা, বাড়ি, এগুলো তো করেছে রাজ্য সরকার। তো কেন্দ্রের বঞ্চনা মানুষ দেখেছে। আমরা যেভাবে রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় রয়েছি, আমরা থাকব, এবং আরও জনমুখী প্রকল্প নিয়ে আমাদের রাজ্য সরকার কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারে, মুখ্যমন্ত্রী দফায় দফায় ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক শুরু করেছে, আপনারা দেখছেন। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি, ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল, পুজো ছিল, তারপরে এই বড়দিন টড়দিন ছিল, একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। এর সাথে পৌঁছার মাগের কি? प्रधानमंत्री फसल बीमा योजना के तहत 69,000 प्लस करोड़ रुपीस कैबिनेट में
नुकसान होता है, क्या इसमें हमारे बंगाल के जो किसान हैं वो भी क्या बेनिफिशियरी होंगे? ये जो केंद्र जो पैसा राशि स्वीकृत कर रहा है, पहले जाके थोड़ा पूछिए ना, जो 700 किसान मार दिया अपने आप को, सुइसाइड कर लिया, ये तो फार्मर लॉ के कारण हुआ। तो आप थोड़ा जाके पहले प्रधानमंत्री से पूछिए कि इसका जिम्मेदारी कौन लेगा, जरा पूछिए। আর কারোর কোনো প্রশ্ন? भाई बंगाल हर समय, चाहे तृणमूल का बीजेपी के साथ आइडियोलॉजिकली पॉलिटिकल डिफरेंसेस हो, हमने हर समय यही प्रयास किया है कि आप यहाँ पे पॉलिटिकली मान लो हार गए तो आप तृणमूल को सबक सिखाने के चक्कर में बंगाल के 10 करोड़ जनता को सबक सिखा रहे हो, और आपको लगता है भाई थोड़ा टाइट करेंगे तो अगला बार इनको वोट देंगे। जनता किसी के आगे झुकती नहीं है। लोक बल जानते हो ना, लोक बल के आगे किसी का बल नहीं चलता है, ना कोई मुख्यमंत्री का बल चलता है, ना कोई प्रधानमंत्री का बल चलता है। लोक बल सबसे बड़ा बल होता है। तो अगर उनको लगा कि भाई वोट नहीं मिला तो ये कर देंगे, हमने तो कितना बार चिट्ठी दिया है आवास का, मैं वो चिट्ठी पब्लिक डोमेन में रिलीज किया हूं। 100 दिन का जब हम लोग दिल्ली में मीटिंग किया, आपने खुद देखा कि हम लोग सारे कोरेस्पॉन्डेंस लेटर लेके वहां मंत्रालय जाके मंत्री जी से मिलने का प्रयास किया, मंत्री जी मिले नहीं। भाई हम तो चाहते ही है कि केंद्र और राज्य का जो संपर्क है वो लोगों के हित में हमेशा अच्छा रहना चाहिए और कभी गरीब इंसान को नुकसान नहीं होना चाहिए। लेकिन उनको अगर नहीं रखना है, उनको डिनायल मोड में ही रहना है और उनको लोगों को सबक सिखाने ही रहना है, तो फिर भगवान उनका भला करे। বাংলায় পড়ে বলে বঞ্চনা, এটাই তো বৈমাতৃসুলভ আচরণ। বেলুড় মঠকে করেনি, যে স্বামী বিবেকানন্দর মূর্তি প্রতিকৃতি রেখে সারা ভারতবর্ষে প্রচার করে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই বেলুড় মঠকে তার ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত দেয়নি। স্বীকৃতি মানুষ দেয়, কোনো সরকার দেয় না। গঙ্গাসাগর মেলাকে যদি স্বীকৃতি না দেয় তাহলে কি পর্যটক আসা বন্ধ হয়ে যাবে? প্রতি বছর নিজের রেকর্ড নিজে ভাঙে গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যোগী আদিত্যনাথের মুখে আমরা শুনেছিলাম যে মুসলমান সমাজের ভোট আমাদের দরকার। এবার বাংলায় শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিম ভোটের আমাদের প্রয়োজন। তাহলে কি আগামী নির্বাচনে মেরুকরণের রাস্তায় আছে কি আর হাতে? আছে কি হাতে? তো কিছু নেই। আমি তো বলছি যে রাজনীতি হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব নিয়ে। ওরা খালি হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ এই নিয়ে আছে, তো এই নিয়ে করুক। ওদের লক্ষ্য তো মানুষকে পরিষেবা দেওয়া নয়, আমাদের লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যে কাজগুলো করেছি আপনি দেখবেন, এই যে সেবাশ্রয় বা কল্পতরু বা শ্রদ্ধার্ঘ, আমরা পুজোর সময় মানুষের বাড়িতে বস্ত্র পৌঁছে দিয়েছি। আমাদের এন্ড লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। রাজনীতিতে আমরা নীতিতে বেশি বিশ্বাস করি, আর ওরা রাজে বেশি বিশ্বাস করে। তাই ওদের কাজ খালি ধর্মীয় বিভাজন করে, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করে নিজেদের ফায়দা লোটা। বাংলায় চেষ্টা করেছে, মুখ থুবড়ে পড়েছে, যতবার পড়েছে। ওদেরকে কেউ ভোট দেয় না, শুনুন, ওদেরকে কেউ ভোট দেয় না। ওদেরকে হিন্দুরাও ভোট দেয় না, মুসলমানরাও ভোট দেয় না, শিখেরাও ভোট দেয় না, ইসাই কেউ ভোট দেয় না। বিজেপি কত % ভোট পেয়েছে ভারতবর্ষে? 30%। চলুন আপনার কথায় আরো 2% আমি অ্যাড করলাম, 32%। 70% হিন্দু। তার মানে কি? তার মানে 70% যদি হিন্দু হয়, 70% কি? ইন্ডিয়ার পপুলেশন দেখতে গেলে তো প্রায় 82-83% হবে। তো সেখানে বিজেপি তো হিন্দুদের ভোটই পায় না। আজকে যারা বাংলাদেশে অত্যাচারিত তারা কি, তাদের ধর্মটা কি? সামনে নির্বাচন নেই তো, তাই এদের কিচ্ছু যায় আসে না।
এদের কাজই খালি নির্বাচনের সময় লোক দেখানো, কয়েকটা কাজ করে, তাও মানুষকে পরিষেবা দেওয়া নয়, অপটিক্স তৈরি করা। গোয়ায় গিয়ে ধ্যান করবে, হঠাৎ করে এমন ভান করবে যেন প্রত্যেকটা মানুষের জন্য কত কিছু তিনি করে দিয়েছেন। সব কিছু তো অপটিক্স। মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে, সুরক্ষা চায়, তো সুরক্ষাই তো দিতে পারছে না। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এই যে এত বড় বড় ভাষণ দেয়, গরু পাচার, কয়লা পাচার, এগুলো করে কে? গরু আসে কোথায়? বাংলায় ঢোকে কোত্থেকে? বাংলায় গরু ঢোকে কোত্থেকে? উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তারপর বাংলায় আসে। তো উত্তরপ্রদেশে বিহারের সরকার কার? সবার আগে তো যোগী আদিত্যনাথের জেলে যাওয়া উচিত, তারপর অমিত শাহ। তো লজ্জা থাকা উচিত। কয়লা পাচার, কলিয়ারি গার্ড করে সিআইএসএফ, মন্ত্রীর নাম অমিত শাহ, হয় কোল মিনিস্টার নয়তো হোম মিনিস্টার, দুজনের দায়ভার রয়েছে, কেউ এড়াতে পারবে না। সব দিক দিয়ে ব্যর্থ, সব দিক দিয়ে। আপনি দেখুন না, বিশ্ব ক্ষুধা সূচক কোথায় র্যাঙ্কিং, ভারতের কোথায় র্যাঙ্কিং ছিল, কোথায় পড়েছে। পাসপোর্টে দেখুন, যত দিন যাচ্ছে র্যাঙ্কিং পড়ছে। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, তখন ডলারের দাম ছিল কত টাকা, আর আজকে ডলারের দাম কত? 50 টাকার ডলার আজকে প্রায় 90 টাকা ছুঁই ছুঁই। রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। এ ব্যর্থতা কার? তৃণমূলের, মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরা যে এই কথাগুলো বলছে, তাদেরকে তো আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত, যে আপনারা বলেছিলেন এত বড় বড় ভাষণ দিয়ে, তাহলে দেশের আজকে এই দুরবস্থা কেন? মূল্যবৃদ্ধি এত বেড়েছে কেন? গরিব মানুষের হাতে কর্মসংস্থান নেই। 2 দিন 4 দিন অন্তর অন্তর একটা করে বড় বড় রেল দুর্ঘটনা। আপনারা বুলেট ট্রেন আনবেন, আর মিনিমাম অ্যান্টি কোলিশন ডিভাইস বা কবজের ব্যবস্থা ট্রেনগুলোতে করতে পারছেন না। বাংলা নাকি জঙ্গিদের হাব, আর ত্রিপুরায় শয়ে শয়ে জঙ্গিরা ধরা পড়ছে, বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে। এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা, নিদর্শন। এদের তো জানা উচিত। যাই হোক, আমি আশাও করি না, কিন্তু আমি এটুকু আশা করি যে আপনারা পাল্টা প্রশ্নগুলো এদেরকে করুন। যা বলে আপনারা চুপচাপ শুনে চলে আসেন, পাল্টা প্রশ্ন করুন না। সন্দেশখালীর ওই মণ্ডল সভাপতি কোথায়? প্রশ্ন করেছেন? তাকে তো বাজারে দেখা যাচ্ছে না। আর ভিডিওটা জনসমক্ষে আসার পর, যেখানে উনি নিজে মুখে বলছেন যে এই ঘটনাগুলো ঘটাতে হবে, বন্দুক চাইছেন, মদের জন্য টাকা চাইছেন, প্রতিটা বুথে 5,000 টাকা করে মদ বেলাবেন, মহিলাদের দিয়ে তিনি সাদা পেপারে সই করিয়ে ফলস কমপ্লেন করিয়ে থানায় জমা দিয়েছেন বলে নিজে স্বীকার করছেন। কোথায় সে মণ্ডল সভাপতি? গতকাল তো বিজেপির মিটিংয়ে দেখলাম না। কোথায়? তাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে সত্য সামনে না আসে। সত্য সূর্যের মতো, সূর্যকে হাত দিয়ে চেপে রাখা যায় না, সত্যকে কোনোদিন ঢেকে আটকানো যায় না। আপনি যত চক্রান্ত কুৎসা করুন, কুৎসা চক্রান্তের চক্রব্যূহ ফাঁদ ভেঙে সত্য বেরিয়ে আসবে। যেমন সন্দেশখালী বেরিয়ে এসছে, আরজিকর বেরিয়ে এসছে, বিজেপির চক্রান্ত বেরিয়ে এসছে। আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ